আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়ো ওয়েন। আজ সকালে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়। সাক্ষাতে পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাক্ষাৎকালে নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা, আগামী বছর বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপন হবে। ইয়ো ওয়েন বলেন, চীন অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে কঠোরভাবে অনুসরণ করে, বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়ন পথকে সম্মান করে এবং আশা করে বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে ঐক্য, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি লাভ করবে। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে যত পরিবর্তনই আসুক না কেন, চীন বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে চীনের অঙ্গীকার অপরিবর্তিত থাকবে। তিনি আরও বলেন, চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং সহযোগিতামূলক অংশীদার। চীন বাংলাদেশকে তার জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায়, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে দৃঢ়ভাবে সমর্থন করে। এ সময় রাষ্ট্রদূত ইয়ো ওয়েন পুনর্ব্যক্ত করেছেন যে চীন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত লোকদের দ্রুত প্রত্যাবাসনের জন্য বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করবে এবং যুদ্ধবিরতির জন্য মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে সমঝোতা করবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের শর্ত মানলে আবারও বাংলাদেশ জিএসপির সুবিধা পাবে। তিনি আজ সচিবালয় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার সেলের লাফেফের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান। সালেউদ্দিন আহমেদ বলেন, শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো দ্রুত সমাধান করা হবে। বিষয়টি সম্পর্কে হেলেন লাফেফকে আশ্বস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার উন্নয়নের অর্থায়ন নিয়েও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রকে নিয়ে বাংলাদেশ ভারাক্রান্ত নয়, কারণ দেশটির বেশিরভাগ অর্থই অনুদান। উল্লেখ্য, কর্মপরিবেশ উন্নত করার শর্ত দিয়ে 2013 সালের জুনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করে। তাজরিন ফ্যাশনসে আগুন এবং রানা প্লাজা ধসের পর কলকারখানায় কাজের পরিবেশ উন্নত না হওয়া ইত্যাদিকে দায়ী করে দেশটি। অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপির উপর নিষেধাজ্ঞা আরোপের এতদিন পার হলেও তা প্রত্যাহার করেনি যুক্তরাষ্ট্র। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, ভাঙচুর ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার মেট্রো রেলকে জরুরি সেবা হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছে। তিনি আজ সকালে মেট্রো রেলের সচিবালয় স্টেশনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান। মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, যারা দেশকে পরিবর্তনের জন্য আন্দোলন করেছে তাদের পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব নয়। এটা দুষ্কৃতকারীদের কাজ। যারা এর সাথে জড়িত তাদের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পরেই প্রধান উপদেষ্টা বলেছিলেন, প্রথম কাজ হবে মেট্রো রেল চালু করা। সেটাই করা হয়েছে। এখানে বোর্ড পুনর্গঠন করতে হয়েছে, বোর্ডের সভা ছিল, কিছু দাবি দেওয়া ছিল, এগুলো দেখা হয়েছে। এদিকে দীর্ঘ 37 দিন পর মেট্রো রেল আজ সকালে চালু হওয়ার পর মোহাম্মদ ফাউজুল কবির খান রাজধানীর আগারগাঁও থেকে মেট্রো রেলের সচিবালয় স্টেশনে আসেন। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, দেশে চলমান ভয়াবহ বন্যায় মৎস্য প্রাণী সম্পদ খাতে 2000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে সাময়িক সংকটের কারণে কেউ দুধ ও ডিমের দাম বাড়ালে বা ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা। তিনি আজ সচিবালয়ে বন্যার ক্ষয়ক্ষতি ও করণীয় নিয়ে ব্রিফিংয়ে এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন। ফরিদ আক্তার বলেন, বন্যায় 12 জেলার ডিম দুধ সহ কর্মকর্তাদের সাথে প্রথম সভাতে বলে দিয়েছি, আমি দুর্নীতি করি না, ঘুষ খাই না। আমার মন্ত্রণালয়কে আমি দুর্নীতিমুক্ত করতে চাই। এই মন্ত্রণালয়ের কেউ দুর্নীতির সাথে সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। এরপর সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজে হাত দেবে। এ সরকার সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের মাধ্যমে কাজ শেষ করবে। নাটোরে চলতি মৌসুমে 2330 হেক্টর আবাদি জমি থেকে 3205 টন মুগ ডাল উৎপাদন হয়েছে, অর্থাৎ হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে 1.37 টন। জেলার 7টি উপজেলায় মুগ ডাল আবাদ হলেও বেশিরভাগ আবাদি জমি বড়াইগ্রাম উপজেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, ডাল ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। মুগ ডালের বহুমুখী ব্যবহার এবং উচ্চমূল্য প্রাপ্তির মাধ্যমে কৃষকরা লাভবান হচ্ছেন। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচার